বিশ্ব অর্থনীতি ঠিক কি ভাবে প্রভাব পড়তে চলেছে, বা আমরা কি আগামী দিনে এমনও দেখতে পারি যে টাকার মূল্য বেড়ে গেল ডলারের থেকে? দেখুন, এইগুলো মানে আই এম নট দি কারেক্ট পার্সন, এটা কোনো জ্যোতিষী ভালো বলতে পারবে। তবে আমি বলতে চাই এটাই যে দেখুন, সেটা হওয়ার প্রবণতা কতটা আছে, সেটা হওয়ার 100% 200% প্রবণতা আছে। কেন আছে তার কারণটা কিন্তু আপনি বা আমি যদি এটা মনে করি যে এই ঘটনাটা আগামী 1 মাসের মধ্যে ঘটবে, সেটা ঘটবে না। হুম। এটা ঘটতে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ সময় লাগবে, মেবি 3 বছর, 4 বছর, 5 বছর সময় লাগবে, কিংবা আর একটু বেশি হতে পারে, সময় লাগবে। কিন্তু এইটার ব্যাপারে যে পদক্ষেপগুলো ভারত নিতে পারতো, সেটা রাজনৈতিক বলুন, কূটনৈতিক বলুন, বা সেটা বলুন আমাদের গভর্নমেন্টাল ম্যান্ডেটের বিভিন্ন রকম আটকে থাকার জন্য বলুন, এত দিন ধরে নিতে পারেনি। সেই ম্যান্ডেট গুলো কিন্তু এখন নেওয়ার জায়গায় এসে গেছে ভারত, এবং সেই ম্যান্ডেট গুলো নিচ্ছে এবং বোল্ডলি নিচ্ছে। এতে সুবিধাটা কি কি হচ্ছে? এতে সুবিধাটা হচ্ছে একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসছে ইন্ডিয়ার প্রেজেন্সে। এই যে স্ট্রাকচারাল চেঞ্জটা ইন্ডিয়ার প্রেজেন্সে আসছে, এটা ভীষণ পাওয়ারফুলি স্ট্রোক করছে ইন্ডিয়ার মুভিং ফরওয়ার্ড। ইন্ডিয়া আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন রকম ভাবে তাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেট আপ গুলো আছে, সেগুলোকে বিভিন্ন রকম ভাবে কিন্তু কাপলিং অ্যান্ড ডিকাপলিং এর মাধ্যমে সেইগুলো চেঞ্জ করছে। শুধু তাই নয়, একটু লক্ষ্য করে দেখবেন বিভিন্ন ছোট দেশে ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসি নিয়ে যে চায়না এতদিন ধরে পেনিট্রেট করতো, সে এখন ভারতও পেনিট্রেট করছে। ভারতও বিভিন্ন দেশকে তার ডিফেন্স সাপ্লাই করছে, ভারতও বিভিন্ন দেশকে তার ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে। ভারত মিনারেল সাপোর্ট বা মিনারেল ট্রানজাকশনের মধ্যে ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা জায়গা নিয়ে নিয়েছে। ভারত ভীষণভাবে রেয়ার আর্থের মধ্যে জায়গা নিয়ে নিয়েছে। ভারত ভীষণভাবে রিসোর্স বেসড ডিপ্লোমেসি নিয়ে কথাবার্তা বলছে। কেন? ভারত একটা ওয়াইডার গ্লোবাল পেনিট্রেশন করতে চাইছে। এই ওয়াইডার গ্লোবাল পেনিট্রেশনকে ভারতকে এনার্জি ওয়াইজ সিকিউর করবে। এই ওয়াইডার গ্লোবাল পেনিট্রেশন ভারতকে অনেক বেশি পাওয়ারফুল করবে ইন ইটস ইকোনমিক স্ট্যান্ড অ্যান্ড স্টেবিলিটি। আমি হুম। বারবার একটা কথা বলছি, ইউরোপিয়ান ইউনিয়নের যিনি এসেছিলেন ভদ্রমহিলা, উনি বলেছিলেন এই কথাটা অন স্টেজ, বলেছিলেন যে আমরা ইন্ডিয়ার সাথে টাই আপ করতে চাইছি বিকজ অফ স্টেবিলিটি। এই যে গ্লোবাল স্টেবিলাইজেশনে আপনাকে একটা বড় ঘোড়া ভাবা হচ্ছে, দ্য ডার্ক হর্স অফ গ্লোবাল স্টেবিলাইজেশন, সে কিন্তু এখন ইজ দ্য প্রুভেন এলিফেন্ট অফ গ্লোবাল স্টেবিলাইজেশন। সুতরাং এই যে গ্লোবাল স্টেবিলাইজেশনের যে সেট আপটা আছে, এই সেট আপটা কিন্তু কোনো না কোনো ভাবে ইন্ডিয়া কিন্তু তৈরি করে ফেলেছে, এবং লোকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে হ্যাঁ, ভারতবর্ষকে সঙ্গে নিয়ে চললে আমি বেঁচে থাকতে পারবো এবং আমার ক্ষতি হবে না। এই যে মাইন্ডসেটটা, এটা বিভিন্ন রাষ্ট্রকে, বিভিন্ন রাষ্ট্রশক্তিকে আজকে অ্যালাইন্ড হতে সাহায্য করছে। এই ব্রিক্স মুদ্রা কি আগামী দিনে রাজ করতে চলেছে? দেখুন, এটা অতিরঞ্জিত কথা হতে পারতো যদি আজকে আপনি এই প্রশ্নটা আমাকে 3 মাস 4 মাস আগে করতেন। হুম। তবে আজকের ডেটে দাঁড়িয়ে এটা অতিরঞ্জিত কোনো কথা নয়। কারণ হচ্ছে এই ধরনের ট্রানজাকশনাল প্রসেস আস্তে আস্তে শেপ নিচ্ছে। তবে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে ব্রিক্স মুদ্রা কোনোভাবেই ইমিডিয়েটলি লঞ্চ হবে বলে আমার মনে হয় না অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। বাট যেটা হবে সেটা হচ্ছে 3-4টে ঘটনা ঘটার দরকার ছিল ব্রিক্স মুদ্রা আসার আগে। সেই ঘটনাগুলো কিন্তু ঘটতে শুরু করে দিয়েছে। যেমন লোকাল কারেন্সির ভ্যালুয়েশন করা, লোকাল কারেন্সিকে বিভিন্ন ওয়্যারে ইউজ করতে বলার জন্য অনুরোধ করা। তৃতীয়ত, যদি আপনি আরেকটু গভীরতা নিয়ে ভাবেন, তাহলে দেখবেন যে বিভিন্ন রকম ট্রানজাকশনাল এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্টের মধ্যে দিয়ে একটা প্যানেল তৈরি করা, যেই প্যানেলটাকে ব্যবহার করে একটা একটা ট্রেড রুট তৈরি করা, যেই ট্রেড রুটটা আস্তে আস্তে তাদের মতো করে অ্যালাইনমেন্টে আসা। অর্থাৎ আমি বলতে চাইছি, ধরুন আপনি বেল্ট রোড ইনিশিয়েটিভ দেখবেন, বা বা আপনি এসসিও দেখুন, সেখানে কি হচ্ছে, সেখানে সবাই সবার সাথে জুড়ে এমন একটা ট্রেড রিলেশন তৈরি করতে চাইছে, হুম। যেই ট্রেড রিলেশনটাকে ইউটিলাইজ করে তারা কিন্তু এমন একটা ট্রানজাকশনাল রিলেশনশিপে চলে এসছে, অলরেডি চলে এসছে, যেই ট্রানজাকশনাল রিলেশনশিপটাকে কিন্তু আর কোনোভাবেই সাবস্টিটিউট করা যাচ্ছে না। কথাটা বোঝা যাচ্ছে? হুম। এবার আগামী দিনে কি হবে, এই সাবস্টিটিউশনটা তো আমি কথা দিতে পারছি না যে এই সাবস্টিটিউশনটা শুধুমাত্র নিজেদের একটা কারেন্সি ব্যবহার করবে না। যদি সেটা করে, তাহলে ইট ইজ এন্ড অফ ডলার। কেন বলছি এন্ড অফ ডলার? তার কারণটা হলো, শুধু ডলার কেন, তাতে বড় অনেক কারেন্সি ধাক্কা খাবে। তার কারণটা হলো, কাকে এই চায়না, পৃথিবীর সব থেকে বড় বৃহত্তম আপনার পপুলেশন,
ভারতবর্ষ এগেন বৃহত্তম একটা পপুলেশন, রাশিয়া একটা হিউজ এনার্জি পাওয়ার, আপনি ব্রাজিল, সাউথ আফ্রিকা, রিসোর্স মিনারেলস, সৌদি আরবিয়া, ইরান, আপনি নেম এনি কান্ট্রি, আফ্রিকা, এরা সবাই কিন্তু অ্যাকোমোডেট হয়ে গেলে একটা বড় সিংহভাগ, নো ম্যাটার হোয়াট এভার ইজ দ্য স্ট্যাটিস্টিক্স, আপনি যদি পপুলেশনের দিক থেকে দেখেন, বিজনেসের দিক থেকে দেখেন, ট্রেডের দিক থেকে দেখেন, হুম। ট্রানজাকশনের দিক থেকে দেখেন, এর থেকে পাওয়ারফুল একটা পপুলেশন কিন্তু নেই। এবং তাই জন্যই আপনাকে আমি যেটা বলতে চাইছি যে যদি এই লোকাল কারেন্সি ইউজ হওয়া শুরু হয়ে গিয়ে থাকে এবং শুরু হয়ে যায় ফুল দমে, সেটা কিন্তু একটা ভীষণ ভয়ঙ্কর ইঙ্গিত, শুধুমাত্র ডলারের জন্য না, যে কোনো গ্লোবাল কারেন্সি যারা এতদিন ধরে একটা 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 রং ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গোটা পৃথিবীটাকে কিছু একটা এমন বোঝাবার চেষ্টা করেছিল যেটা খুব একটা প্রয়োজনীয়তা ছিল না বোঝার। হুম। শুভাশ্রী বাবু, একটা বিষয় একটু জানতে চাইবো। সম্প্রতি একটা খবর কিন্তু বেশ আমরা দেখছি ঘুরে বেড়াচ্ছে যে মার্কিন বন্ডের থেকে সোনা গচ্ছিত রাখার পেছনে এখন ঝুঁকছে ভারতবর্ষ, চীন। বিষয়টা ঠিক কি, এই যে সোনা গচ্ছিত রাখা আমরা দেখতে পেলাম যে সোনার একেবারে আকাশ ছোঁয়া দাম উঠলো, প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি হয়ে গেল ভারতবর্ষের সোনার 10 গ্রাম সোনার দাম। তারপরেই একটা হঠাৎ করে একটা হিউজ ফল। বিষয়টা ঠিক কি? আর এই 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 আমেরিকান বন্ড, এই বিষয়টাই বা কি? দেখুন, যে কোনো রিজার্ভ, যে কোনো মিনারেলস, সেগুলোকে রাখতে গেলে একটা সার্টেন বন্ড কি ইউজ করে রাখতে হয়। এবং সেইটার মানে আপনাকে যদি আমি 5 টাকার মিনারেল দিই, আমাকে 5 টাকার ইকুইভ্যালেন্ট বন্ড রাখতে হবে। পয়েন্টটা হচ্ছে অ্যান্ড ভাইসি ভার্সা। এবার পয়েন্টটা হচ্ছে যে আজকের ডেটে ভারতবর্ষ ইউএস ডলার বিক্রি করে দিচ্ছে বারবার করে। কেন বিক্রি করে দিচ্ছে? কারণ কোথাও গিয়ে তাদের মনে হচ্ছে বা বা কোথাও গিয়ে তারা জানে যে ড্রাফটিংটা তারা করছে সেটা হলো যে আগামী দিনে এই যে কম্পোনেন্ট গুলো আছে, যেই কম্পোনেন্ট গুলো এগেনস্টে ট্রানজাকশনাল ভ্যালুটা সেট হচ্ছে, সেই কম্পোনেন্ট গুলো নিজের ভ্যালু কমতে চলেছে। কারণ তাদের অ্যাবান্ডেন্ট যে স্টেটাসটা আছে সেটা অনেক বেড়ে যাবে, তাদের ট্রানজাকশনাল ভ্যালু অনেক কমে যাবে, এবং সেটা যদি কমে যায় তাহলে যে ঘটনাটা হবে সেটা হলো তাদেরকে তো তখন ইকুইভ্যালেন্ট প্রাইসে আর রাখা যাবে না। এবং তার জন্যেই যখন ডলারের দাম একদম আকাশ ছোঁয়া হওয়ার একটা প্রবণতা দেখাচ্ছিল, তখন সোনার দাম অনেকটা উঠে গেছিল। এখন যেহেতু মার্কেট বুঝতে পারছে কোথাও গিয়ে সোনাকে ডিভ্যালু করে দেওয়া হচ্ছে, তার কারণটা হচ্ছে কোথাও গিয়ে দামটা কমানো হচ্ছে। সেই কমানোটা কিন্তু আমি আপনাকে বলছি চলবে জুলাই আগস্ট অব্দি, এবং ব্রিক্সটা যেই মুহূর্তে খতম হবে সেই মুহূর্তে এই দাম কিন্তু চরচর করে বাড়বে। এবং এই দাম যখন বাড়বে তখন তার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কিন্তু আর ডলারের পাওয়ারটা থাকতে পারবে কি পারবে না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন মার্ক। তাহলে যদি এই মুহূর্তে যদি এদিক থেকে বলি, তাহলে কোন দেশ এই মুহূর্তে পরবর্তীতে লাভের শিখর ছুঁতে পারে? দেখুন, লাভের শিখর ছোঁয়ার জন্য 2-3টে ফ্যাক্টর ভীষণ ইম্পর্টেন্ট কনসিডার করা। একটা হচ্ছে রিলেশনশিপ। দেখবেন যে মানুষটা রিলেশনশিপ সবার সাথে ভালো, সে বিপদে আপদে অভাবে অনটনে কোনো না কোনো ভাবে সাপোর্ট পেয়ে যায়, সেটা ভারতবর্ষ। দ্বিতীয় জিনিসটা বুঝতে হবে রিসোর্সের দিক থেকে। রিসোর্সের দিক থেকে আমি বলবো ভারতবর্ষ একটা কম্প্যারেটিভলি ভীষণ স্ট্রং রিসোর্সের দিক থেকে আছে।